কিছু ভুলের মাসুল হয় না। পর্ব 3। অনেকটা ইচ্ছে না থাকা সত্ত্বেও একটু দেরিতে বিছানা ছাড়ল মিতু। কাল রাতে একবারও ঘুম হয়নি। খানিকটা ঘুম আসে ফজরের নামাজের পর। তারপর একটু পর পর অজানা আশঙ্কায় বারবার ঘুম ভেঙে গিয়েছিল তার। সারা রাত দু চোখের উপর দিয়ে খুব ধকল গেছে, সেটা যে কেউ তাকে দেখলেই বুঝবে। এক রাতে চোখের নিচে কালশিটে দাগ দেখা যাচ্ছে, চোখের পাতা দুটো ফুলে গেছে অনেকটাই। মায়ের ডাকে মিতুর ঘুম ভাঙল। কেউ একজন এই ভর দুপুরে তার সাথে দেখা করতে বাসায় এসেছে। কে হতে পারে ভাবতে ভাবতে সে ওয়াশরুমে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে ড্রয়িং রুমে গিয়ে সে অবাক হয়ে না হয়ে পারল না। লিমনকে দেখে তার যতটুকু চমৎকার কথা তার চেয়ে ঢের বেশি চমকে গেছে এতদিন পর। তবুও নিজেকে সংবরণ করে এগিয়ে আসে সোফার দিকে। অনেকদিন পর এই মানুষটাকে দেখে মিতুর চেহারায় অভিব্যক্তি তেমন কোনো পরিবর্তন হয় না। কিছুটা দ্বিধা নিয়ে মিতুকে আসতে দেখে লিমন উঠে দাঁড়ায়। মিতু কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করে, তুমি এতদিন পর এখানে কেন এসেছো লিমন? মিতুর মুখে তার নিজের নাম শুনে লিমনের বুকের ভিতর শিহরণ বয়ে যায়। কতদিন, কত মাস, কত বছর পরে প্রিয় মানুষটার মুখে তার নাম শুনল। এতদিন কেউ এমন মধুর সুরে তাকে ডাকেনি। হয়তো ভেবেছে মিতু তাকে কবেই ভুলে গেছে। লিমনের মনটা হঠাৎ ভীষণ সাহসী হয়ে উঠল। স্পষ্ট উত্তর দিল, হ্যাঁ মিতু, আমি তোমার এই ভয়ঙ্কর বিপদের সময় দূরে থাকতে পারি। তুমি সবসময় আমার কাছেই আছো, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। আমি তোমাকে এখনো ভালোবাসি, খুব ভালোবাসি মিতু। মিতুর চেহারায় গম্ভীর ভাব এনে উত্তর দেয়, আমি এখন প্রেম করেই মুডে নেই লিমন। প্লিজ এসব কথা বলার দরকার নেই। কেন এসেছো সেটাই বলো। এমন করে কেন বলছো? বিয়ের পর আমাকে তুমি একদম পর করে দিয়েছো। কতবার তোমাকে দেখার জন্য অস্থির ছিলাম, কতবার চেষ্টা করেছি তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি সুযোগ দাওনি মিতু। তোমার প্রেম তো মিথ্যে ছিল না। দেখো লিমন, এই মুহূর্তে এসব কথা শুনতে কিংবা তোমাকে রুট কিছু বলতে মন সায় দিচ্ছে না। তুমি আমার পরিস্থিতি চিন্তা করো। মাত্র কয়েকদিন আগে আমি বাচ্চাদের বাবাকে হারিয়েছি। তোমার সাথে এই মুহূর্তে দেখা করাই তো অনুচিত, তবু এলাম। তুমি তো তাকে ডিভোর্স দিয়েছো, সে তো তোমার স্বামী না এখন মিতু। বাহ, সব খবর রাখো দেখি। অবশ্যই রাখি, তোমার প্রতিটা মুহূর্ত আমি খবর রাখি। প্লিজ, আমি এই অনাধিকার চর্চা চাচ্ছি না। আর শোনো, ডিভোর্স হয়ে গেছে এটা ঠিক আছে, কিন্তু এটা জেনে রেখো ও আমার বাচ্চাদের বাবা, এটাও চিরন্তন সত্য। ওর কোনো অমঙ্গল আমি কখনো চাইনি, তবু আজ বাচ্চারা তাদের বাবা হারা। এই মানুষটার সাথে আমি দীর্ঘদিন কাটিয়েছি। মারুফের বাসা থেকে বের হয়ে আসার পর নিজেকে সামলানোর সময়ও পাইনি লিমন। এর মধ্যে যে মারা গেল, পুলিশি ঝামেলা তো আছে। প্লিজ তুমি চলে যাও, আমি কোনো কিছু বলার মুডে নেই। মিতু, তুমি এত দ্রুত সব কিছু ভুলে গেলেও আমি ভুলিনি। রেহানার কাছ থেকে তোমার প্রত্যেক মুহূর্তের খবর আমি নিতাম। আমি তোমাকে সে আগের মতো আজও ভালোবাসি। প্লিজ লিমন, প্লিজ। আর না, তুমি প্লিজ চলে যাও। কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ে মিতু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, বারবার আসবো। না, কখনোই আসবে না। কেন? আমার কোনো পুরুষকে বিশ্বাস নেই। অল আর ইকুয়াল তোমরা। মানে? লিমন, তোমার বউ আছে, একটা বাচ্চা আছে, তাদের ঠকিও না প্লিজ। একটা মেয়ে স্বামীকে ছাড়া থাকার জায়গা খুব কম। অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ে স্বামীর সংসারে আছে। বউ বাচ্চাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করো না। যাও, তাদের কাছে ফিরে যাও। ও, তোমাকে এসব খবর রেহেনা বলেছে? হ্যাঁ বলেছে, এটা মিথ্যা না। কিন্তু রেহেনা তোমাকে এটা বলেনি আমি এই বিয়ে করতে চাইনি? বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, আর এখন তার সাথে আমার মনের সম্পর্ক খুব কম। আমি তোমাকেই ভালোবাসি। তোমরা পুরুষরা এমন কেন? কাউকে ভালো লাগে না। আবারও বিয়েও করব, বাচ্চাও আনবো। বাচ্চা তো আর এমনি এমনি আসে না। কি বলছো এসব মৃত্যু তুমি? তোমাদের কিছু পুরুষের ক্যারেক্টার এমনই, কিন্তু সব মেয়ে এমন না। বিশেষ করে আমি তো নই। তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। আমি চাই না তোমাকে বউ বাচ্চাদের সময় দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। মৃত্যু এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে সামনের সোফায় বসে পড়ল। লিমন কিছুটা নিশ্চুপ হয়ে এক মনে মৃত্যুর দিকে তাকিয়ে থাকে। চোখ ভরে সে দেখে নিছল তার প্রথম তারুণ্যের
প্রেম মিতুকে? না, খুব একটা বদলায়নি মিতু, শুধু দীর্ঘ ঘন কালো চুল আর আগের মতো নেই, খানিকটা পাতলা হয়ে এসেছে, নিচের দিকে কিছুটা ছেটে ফেলছে বোধহয়। আগে কোমর পর্যন্ত ছিল, এখন পিঠ পর্যন্ত। আগে লম্বা ছিপছিপে গরম ছিল তার, ভার্সিটিতে পড়ার সময় কিশোরীদের মতোই লাগতো। এখন স্বাস্থ্য একটু ভালো হয়েছে, ঠিক ভালো না বলা যায় না, বেশ স্বাস্থ্যবতী। না, বাঙালি মেয়েরা যেমন বিয়ের পর মুটিয়ে যায়, সন্তান জন্মের পর তাদের শরীর যেমন নেতিয়ে পড়ে, ও ওরকম না, তবুও এখনো যৌবনে সেই তোলপাড় করা সুন্দরী লাগছে মিতুকে। শাড়ির আঁচল ভেদ করে তার ভরাট বুকও আন্দাজ করা যাচ্ছে। বয়স তো আর বেশি হবার কথা না, তারা তো সহপাঠী, মানে 35 এর একটু বেশি। তবে আগের চেয়ে বেশ মলিন হয়েছে চেহারা, চোখের নিচে কালশিটে দাগ দেখা যাচ্ছে, মনে হয় কতদিন যেন উপর ছিল। তবুও সে একদৃষ্টে তাকিয়ে থাকে তাকে চোখের দিকে। হ্যাঁ, মিতুর চোখ দুটো আগের মতো তেমন গভীর মায়াময়, অথচ সামান্য অবহেলায় কি বেহাল হয়েছে ওর চোখ মুখে সর্বদাই একটা অদ্ভুত মায়া লেপ্টে থাকতো। আসলে এই মায়াটাই প্রেমে পড়েছিল একদিন লেমন। নীরবতা ভাঙে মিতুর। প্লিজ লেমন, তুমি আর এসো না, কোনোদিন না। কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নেই মিতু, আর এখন আমাকে তোমার প্রয়োজন। ওই কালপেট স্বামী তো তোমাকে বুঝিনি, পরকীয়ে মত্ত ছিল, তার জন্য মায়া কেন? স্টপ লেমন, একদম স্টপ। ওর অসম্মান হোক আমি চাই না। আর এত খবর পাও কি করে? যেভাবেই হোক, কিন্তু কথা তো সত্য। প্লিজ তুমি যাও। সে আর তুমি খুব ব্যবধান করো না। ঘরে বউ রেখে এসে আমাকে মায়া দেখিও না। বউ বাচ্চাদের সময় দাও, তাহলেই ভালো হবে। আর মারুফকে অসম্মান করে কোনোদিন আমাকে কিছু বলবে না। যে ব্যক্তি সব ভুলে সুইসাইড করতে পারে, তার জন্য এত সম্মান কেন? ওই ডট লেমন, তুমি কি করে শিওর হলে যে সুইসাইড করেছে? তাহলে আর কি, কেউ কি হত্যা করেছে? আচ্ছা, এসবের পিছনে তুমি না তো? তুমি যে ধরনের, তোমার পক্ষেই তো সবই সম্ভব। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি মিতু? আমি এত খারাপ নই। আচ্ছা থাক, প্লিজ তুমি যাও। আর শোনো, এটাই আমাদের শেষ কথা, তুমি আর কোনোদিন এসো না। লিমন আর একটা বাক্য বয় করলো না, চুপচাপ ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার অভিমুখে রওনা দেয়। মিতু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঘন নিঃশ্বাস ফেলে। অতীতের কিছু স্মৃতি তাকে ব্যতিব্যস্ত করে তোলে। মিতু সেই ভার্সিটির লাইফে লিমনের সাথে কাটানো দিনগুলোতে ফিরে গেল। মিতু পড়াশোনায় মাঝারি রকমের ছিল, দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু প্রচণ্ড জেদি। মিতুকে অনেকে প্রপোজ করলেও সে কাউকে পাত্তা দিত না। গ্রাম থেকে উঠে আসা এক তরুণ সবেমাত্র ভর্তি হয়েছে ভার্সিটিতে। মিতুকে প্রথম দেখাতেই লেমনকে ভালো লেগে যায়। যেখানে পুরুষরা আগে প্রপোজ করে বেশিরভাগ সময়, সেখানে যে মেয়ে হয়ে লেমনকে প্রপোজ করবে সে কথা ভাবতে বারবার শিউরে ওঠে। সে যেদিন সিদ্ধান্ত নিয়েছিল লেমনকে প্রপোজ করবে, সেদিন যেন সময় আর কিছুতেই কাটতে চাইছিল না। মনে হচ্ছিল শ্যামলাবরণ এই তরুণ হ্যান্ডসাম পুরুষটার জন্য তার আজনম অপেক্ষা। সেদিন সকাল থেকে ঝরঝরে বৃষ্টি শুরু হয়েছিল। লেমন মিতুর সহপাঠী, তবে খুব ভালো যে বন্ধুত্ব ছিল তা না। অনেকটা শুরুর থেকে একা একে থাকতো লেমন। মিতুর ভালো লাগার ব্যাপারটা জানতো তার সহপাঠী একমাত্র রেহেনা। ঝিরঝির বৃষ্টির মুখো সময়টুকু লেমনের ভালো লাগতো না, বরং এসব সময়ে তার মন খারাপ থাকতো। মিতু ঝিরঝির বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভার্সিটিতে আসে, কিন্তু লেমনের মন খারাপ দেখে সে তার কোনো কথাই গুছিয়ে বলতে পারেনি। এমনিতে মিতু বেশ সাহসী, নিজে যে কোনো কথা সে অকপটে কাউকে বলতে দ্বিধাবোধ করে না। তবে সেদিন খানিকটা নার্ভাস ছিল। উজ্জ্বল শ্যামলা রঙের লেমনকে সেদিন কোনো কিছুই ঠিকঠাক বলতে পারেনি। মিতু কতটা ভালোবেসে ফেলেছিল লেমনকে, সেদিন সে বুঝিয়েছিল। লেমনের দিকে যে চোখের জল ফেলেছিল। উপস্থিত এই কাণ্ডে লেমন বিব্রত করলে চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল, কি হয়েছে মিতু? আমাকে তুমি নির্দ্বিধায় সব বলতে পারো। সুযোগ হাতছাড়া করেনি সেদিন মিতু। লেমনকে সব বলে বসেছিল যে তাকে সে কত তীব্রতর, কত ভীষণভাবে চায়। পুরো ব্যাপারটা এত আচমকা ঘটে গিয়েছিল যে লেমন ঘটনা আকস্মিকতা নিজেও খুব অবাক হয়েছিল। তবে সুন্দরী ভরাট নিতম্বর মেয়েটার প্রপোজে সাড়া দেবে কিনা তা নিয়ে লেমন দ্বিধায় ছিল। আসলে কি তুমি মিতু সিরিয়াস ভালোবাসে নাকি ক্ষণিকের মোহ, এই ভাবনা লেমনকে বিষণ্ণ করে তোলে। সেদিন মিতুর কথা শুনে লেমন শুধু নরম গলা বলেছিল, মিতু তুমি আরেক সপ্তাহ সময় নাও, ততদিনে তুমি নিজেকে একটু বুঝবে সত্যটা, আবেগ বা মোহ নাকি সিরিয়াস নিজেই বুঝতে পারবে। আমি অনেক ভেবেছি লেমন,
ভেবেচিন্তে কথাগুলো তোমাকে বললাম। এরপর থেকে লেমনের সাথে আস্তে আস্তে মিতুর সম্পর্কটা হয়ে গেল। তবে তাদের দুজনের পছন্দের ব্যাপারে বেশ অমিল ছিল। মিতু পছন্দ করত অরণ্যে, আর লেমন পছন্দ করত উত্তাল সাগর। তবে একটা জিনিস দুজনের পছন্দ ছিল, কবিতা। দুজনেই কবিতা পছন্দ ছিল। সম্পর্কের বয়স আস্তে আস্তে অনেক দিন পেরিয়ে গেল। এর মধ্যে লেমন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে পড়ল। আগের থেকে সে জড়িয়েছিল, সেটা এত সিরিয়াস পর্যায়ে ছিল না, কিন্তু একটা সময় গ্রাম থেকে উঠে আসা ছেলে দ্রুত বদলে যেতে থাকবে তা বুঝে নিমিত। আজ এত মিটিং, কাল মিছিল, অদ্ভুতভাবে সে নিজেকে পাল্টাতে শুরু করলো। সেমিস্টার পরীক্ষাতে খারাপও শুরু করলো। যে ছেলে সিগারেট মুখে নিত না, বন্ধুদের পাল্লায় পড়ে আস্তে আস্তে নেশায় আসক্ত হতে লাগলো। এর জন্য তারাই কিছু বন্ধু আর দলের নেতাগুলো তাদের কথাতে ওঠা বসা করতো। মিতুকে সময় দাও আস্তে আস্তে কমিয়ে দিতে থাকলো। সেদিন তার সাথে দেখা করতো লেমন, সেদিন তার আচরণ বদলে যেত। শারীরিক নেশায় তাকে পেয়ে বসতো, তাকে তখন জড়িয়ে ধরে চুমু খেতে থাকতো। মৃত্যু সেটা ভালো লাগতো না, কিন্তু ভালোবাসার মানুষ বিধায় অনেক সময় কিছু বলতো না। সাহস পেয়ে যখন তখন শরীরে বিভিন্ন জায়গায় হাত দিত লেমন। মৃত্যু চাপ দিত, সে নেশায় শরিক হতো। মৃত্যু এড়িয়ে যেত নাহানা বাহানায়। লিমন তখন পুরোটাই নেশার জগতে ঢুকে থাকতো। তার ফিরে আসার পথ সে নিজেই রুদ্ধ করে দেয়। তার কাছে মৃত্যুর চেয়ে নেশাটাই আগে দরকার। আস্তে আস্তে তার আচরণ চেঞ্জ হয়। মৃত্যু সর্বোচ্চ চেষ্টা করেও সেখান থেকে ফিরিয়ে আনতে, কিন্তু লেমন তাকে কথা দিয়েও আবার বেঁকে বসে। অনেকটা ডিপ্রেশনে পড়ে যায় মৃত্যু। যাকে এত ভালোবেসেছে সেই মানুষটার এই চেঞ্জ মেনে নিতে পারছে না। লেমন আজকাল ফোন ধরা কমিয়ে দিয়েছে, দেখাও করতে চায় না। মৃত্যু সিদ্ধান্ত নেয় যথেষ্ট হয়েছে, আর না, এখানে ইতি টানতে হবে। মারুফের সাথে তখনই বিয়ে প্রপোজাল আসে। সিদ্ধান্ত নেয় মৃত্যুর জন্য সহজ হয়ে যায়। বিয়েটা হয়ে গেলে হয়তো লিমনকে ভুলে যাওয়া খানিকটা সহজ হবে। বাবা আমাকে হা বলে দিয়ে বসে লিমনের মুখোমুখি হয় সে। সব জানার পর লিমন উত্তেজিত হয়। এসব কি বলছো মৃত্যু তুমি? যা শুনছো ঠিক শুনছি, এবং আমি সিরিয়াস এখন। আমি তো সব নেশা ছেড়ে দিব বলছি। এই কথা 200 বার শুনেছি, তাছাড়া এখন আর সময় নেই। তুমি আমাকে আগে জানালে না কেন মৃত্যু? কি হতো তোমাকে জানালে? অনেক কিছু হতো। মৃত্যু চোখ মুখ শক্ত করে বলেছিল, আমি আমাদের সম্পর্কে ইতি টানছি লেমন। এটাই আমাদের শেষ দেখা। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, শুধু শুধু টেনে কি লাভ? লেমনের মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে কিছু না বলে শুধু বিস্ফোরিত চোখে মৃত্যুর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে লেমন বলল, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? মৃত্যু সে প্রশ্নের উত্তর দিল না। চোখ মুছতে মুছতে শুধু পরিচিত রেস্টুরেন্টের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। সেদিন অন্ধকার নেমে আসা রাতের আলো ঝলমলে রেস্টুরেন্ট পেরিয়ে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে চলে আসে সব ছেড়ে নিজের ঘরে। মায়ের ডাকে বাস্তবে আসে মৃত্যু। কি রে, তোর কি হয়েছে? তা কি এসব ভাবছিস? তোর পাশে যে এতক্ষণ ধরে ফোন বাজছে, সে খেয়াল আছে? সে সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করতে পুরুষালী কণ্ঠে শুনে জিজ্ঞাসা করে, হ্যালো, কে বলছেন? আপনি কি মিস মিতু? আমি ওসি শাহিদুল বলছি। জি স্যার, বলুন। আপনার সাথে আমার দেখা করা দরকার মিস মিতু। আপনি কি বাসায় আছেন? জি, বাসায় আছি। আচ্ছা, আমি কিছুক্ষণ পর আসছি। তার আগে একটু প্লিজ বলুন, মিস মিম হত্যার দিন আপনি কেন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন? সেখান থেকে হত্যার স্পট খুব কাছে। মানে কি অফিসার? প্লিজ আনসার দিন, যা জিজ্ঞাসা করছি। মিস মিতু, আপনি ভালো করে জানেন কেন বলছি। আপনি হত্যা স্পটে কেন গিয়েছিলেন সেদিন? পাশের বাসার ফুটেজ দেখে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মৃত্যু আমতা আমতা করে কি বলবে ভেবে পাচ্ছে না। অফিসার শাহিদুল আবারও বলেন, কিছু গোপন করবেন না প্লিজ। আমরা ইতিমধ্যে বেশ কিছু মোটিভ উদ্ধার করেছি। আমাদের কোঅপারেট করুন, তাতে আপনারই লাভ। দেখুন অফিসার, মারুফের সাথে ইতিমধ্যে আমার ডিভোর্সের সব রেডি ছিল। একটা নষ্ট চরিত্রের লোকের সাথে এতদিন সংসার করেছি, তাও ধৈর্য ছিল বলে। কিন্তু আর কত, তাই বলে হত্যা করতে হবে একজনকে? আমি হত্যা করিনি অফিসার। তাহলে কেন গিয়েছিলে? আমি সেদিন গিয়েছিলাম রাব্বির কথায়। সে আমাকে প্রমাণ দেখাতে চেয়েছিল মারুফের আর মিমের কাণ্ডকত্র। রাব্বি মানে আমার স্বামী, বন্ধু কাম ম্যানেজার। জি, কিন্তু আমি যাবার আগে মিম বেরিয়ে আসে, তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসি। আচ্ছা, কি যেন নাম বললেন? রাব্বি। ওনার ভালো নাম জানেন মিস মিতু? জি অফিসার, উনি আমাদের পারিবারিকভাবে পরিচিত, মারুফের দীর্ঘদিনের বন্ধু, একেবারে শৈশব থেকে। ওনার ভালো নাম যেন কি? ওনার নাম মোর্শেদুল ইসলাম রাব্বি। কিন্তু কেন অফিসার? না, এমনি জানতে চাইছিলাম। আর একটা ক্রিসমাস
প্রসেসের ব্যাপারে জানার আগ্রহ হলো। এ নিয়ে আপত্তি রাখছি মিস মিতু, বাদ বাকি সাক্ষাতে আলাপ হবে। তবে একটা কথা বলি, আমরা বোধহয় দুটো হত্যা মামলার ক্লোজে খুব কাছাকাছি এসেছি। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, আপনার বাসা থেকে কিছুক্ষণ আগে যে ছেলেটি বেরিয়ে এলো, সে কি লিমন? আপনার সেই সহপাঠী? সে এসেছিল, দেখা করতে এসেছিল অফিসার? আর আপনারা কিভাবে জানলেন? আমাদের বাসায় কি গোয়েন্দা লাগিয়েছেন? আমরা কি সন্দেহের তালিকায়? না না, আমি এসব কিছু ভাবিনি। তবে তদন্তের খাতিরে আমাদের একটু খেয়াল রাখতে হবে, বিভিন্ন জায়গায় সোর্স রাখতে হবে, ব্যাস এইটুকু। ছেলেটা গত মাস থেকে এই শহরে আছে, তা কি জানেন? কি বলেন এসব? সে তো সব ছেড়ে শুনেছি তার মমফলের শহরে সেটেল হয়েছে, কিন্তু সে গত মাস থেকে এই শহরে আছে, আমার এটা জেনেছি। বাদ বাকি দেখা হলে বলবো মিস মিতু। আপনারা কি লিমনকে সন্দেহ করেছেন? কিছুটা করেছি, কারণ তাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমরা তাকে চোখ রাখছি, বাদ বাকি সময় বলে দিব। এই হত্যাগুলোর সাথে তারাই জড়িত, তারা হত্যা পরবর্তী বেনিফিট। ও আচ্ছা, একটা দীর্ঘ নিঃশ্বাস নেই মিতু। তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর মিস মিতু। সে নিশ্চুপ হয়। অফিসার ফোন রেখে দিলে মিতু বেশ ঘাবড়ে যায়। না চাইলেও একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা এসে পড়লো, ভাবনায় ডুবে যায়। ঘাড়ে কারো হাতের স্পর্শে শিউরে ওঠে। পেছন ফিরে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মাথায় হাত বুলে বুঝতে বলে মা জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো মিতু? কে ফোন করেছিল? তুই এত ঘাবড়ে গেলি? মিতু জবাব দেয়, ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে কাঁদতে থাকে অনবরত। কান্নায় গলায় বলে, আম্মু প্লিজ আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। সেই ছোটবেলার মতো আমি কতদিন ভালো করে ঘুমাই না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আম্মু। মিতুর মা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের অশ্রু মুছবার চেষ্টা করে। ততক্ষণে ওনার বুকের কাপড় যে জলে ভিজে যায়। শেষ পর্ব আসবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।